পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, উত্তাল সাগর, কোথাও কোথাও হচ্ছে বৃষ্টি। বৃষ্টিপাত শুরু হয়েছে, এখন উপকূলীয় মানুষের বেশিরভাগই আতঙ্কের মধ্যে আছে। বাতাসে তুফান উঠতেছে, এরপরে আরো ঝড় বেশি আরো তুফান উঠবে। এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে কলকাতা গেল ডিবির 3 সদস্যের দল। মাস্টারমাইন্ড শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে সহায়তা চাওয়া হবে ইন্টারপোলের। ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন বড় রকমের অপরাধী। তার বিরুদ্ধে আমি মনে করি আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করব। রাজধানী জুড়ে লক্কর ঝক্কর বাসের দৌরাত্ম্য। 1 জুন থেকে ফিটনেসহীন গাড়ি চলতে দেয়া হবে না বলছে বিআরটিএ। নতুন নতুন জামা কাপড় হয়তো নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়। বাসা থেকে যদি আমি ফ্রেশ হয়ে বের হই, বাসে ওঠার পরে আমার সবকিছু ওইখানেই শেষ। তাদেরকে আমরা বলেছি যে 31শে মে মাসের মধ্যে তারা যেন গাড়িগুলো সব দৃষ্টিনন্দন করে ফেলে। সবাইকে স্বাগত আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ধেয়ে আসছে রিমাল, রূপ নিয়েছে প্রবল ঘূর্ণিঝড়। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে চূড়ান্ত আঘাত হানতে পারে উপকূলে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজারের 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি সকাল 6টা পর্যন্ত পায়রা সমুদ্র বন্দর থেকে 295, মোংলা সমুদ্র বন্দর থেকে 330, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 360 ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দূরে অবস্থান করছিল। মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও পটুয়াখালীর খেপুপাড়া অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। ঝড়টি কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার। এটি ঝোড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। উপকূলীয় এলাকাগুলোতে জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানায় ঝড় সতর্কীকরণ কেন্দ্র। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বাড়ছে বাতাসের গতিবেগ, উত্তাল রয়েছে সাগর। মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও হচ্ছে বৃষ্টি। বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে ঝোড়ো হাওয়া। গতরাত থেকেই পটুয়াখালী, সাতক্ষীরা, বরগুনা সহ বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাগরও উত্তাল, স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়ছে তীরে। প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে মাইকিং। উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। রিমাল মোকাবেলায় প্রস্তুত রয়েছে 80,000 স্বেচ্ছাসেবক। পাশাপাশি উপকূলে খোলা হয়েছে 4,000 আশ্রয় কেন্দ্র। উপকূলীয় মানুষের বেশিরভাগই আতঙ্কের মধ্যে আছে। তারা কখন সাইক্লোন সেন্টারে যাবে, কখন নদী পারাপার হবে। বাতাসে তুফান উঠতেছে, এরপরে আরো ঝড় বেশি আরো তুফান উঠবে। উপকূলের আবহাওয়ার পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছে সাতক্ষীরা এবং বরগুনা থেকে। এই মুহূর্তে যেতে চাই সাতক্ষীরা, সেখানে আমাদের সহকর্মী আকরামুল ইসলাম আছেন। আকরাম, রিমাল মোকাবেলায় আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন জানাবেন, এবং একই সাথে জানাবেন যে সেখানে আবহাওয়া কেমন দেখছেন, ঝোড়ো বৃষ্টি বাতাস কেমন দেখছেন? সোহার, আবহাওয়া পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে ভয়াবহ যে পরিস্থিতি সেদিকেই এগিয়ে যাচ্ছে। বর্তমানে ঝড়ো হাওয়ার সঙ্গে যে উপকূলীয় যে নদী রয়েছে, সেই নদীতে যে উত্তাল ঢেউ সেটি কিন্তু তীরে আশ্রয় পড়ছে, আপনি দেখছেন। এবং এখান মাঝে মধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আবার বর্তমানে এখন বৃষ্টি না হলেও যে গুমোট আবহাওয়া সেটি কিন্তু রয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে
887টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে কিন্তু তারা প্রস্তুত করেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে, এর লক্ষ্যে যে সাধারণ যারা উপকূলের মানুষ তারা যে আশ্রয় কেন্দ্রে যাবেন এমন প্রস্তুতি বা এমন পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি না। পাশাপাশি স্বেচ্ছাসেবক, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এবং উপকূলীয় যে সকল জীবন রক্ষা বেড়িবাঁধ রয়েছে সেগুলো যেন ভেঙে না যায়। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও সেগুলো ঝুঁকিপূর্ণ এলাকাগুলো মেরামতের কার্যক্রম অলরেডি চলছে, এবং যদি তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটে বা বাঁধ ভেঙে যায় সেক্ষেত্রেও তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। তো এই ছিল সাতক্ষীরার পরিস্থিতি। সোহার। আকরাম, আপনাকে ধন্যবাদ সাতক্ষীরা থেকে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে যেতে চাই বরগুনায়, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, ঝোড়ো বাতাস তো বেড়েছে, উপকূলের মানুষ কি এ পর্যায়ে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে কিনা আমাদের জানাবেন। সোহার, আমি মূলত রয়েছি বিষখালী নদীর তীরে। আপনাকে দেখাতে চাচ্ছি যে ঘূর্ণিঝড়ের যে এই প্রভাব, সেই প্রভাবের কারণে কিন্তু নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে এবং জোয়ারও শুরু হয়েছে। মূলত কি পরিমাণ পানি বৃদ্ধি পায় সেটি কিন্তু আমরা দুপুর নাগাদ বলতে পারবো। এই উপকূলের মানুষ মূলত এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেনি, যদিও উপকূলে কিন্তু 600 শতাধিকের অধিক আপনার আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং 9000-এর অধিক কিন্তু স্বেচ্ছাসেবী যারা কাজ করতেছে। রাতে যখন 7 নম্বর সতর্ক সংকেত জারি করা হয় তখনই কিন্তু আমরা দেখেছি যে আপনার এখানকার যারা স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে এবং মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কিন্তু উদ্বুদ্ধ করছে। মূলত আপনাকে বলি, এটি উপকূলীয় এই এলাকা কিন্তু জেলে সমৃদ্ধ এলাকা। এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু জেলে এবং যারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। যদিও এখন কিন্তু ইলিশের বা মৎস্য সম্পদ বৃদ্ধিতে কিন্তু সমুদ্রে 65 দিনের নিষেধাজ্ঞা চলছে, যে কারণে কিন্তু জেলেরা এখন পর্যন্ত কুলে রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি। এই ছিল বরগুনা থেকে। ধন্যবাদ ইমন, বরগুনা থেকে আমাদেরকে সবশেষ তথ্য জানানোর জন্য। এবার পটুয়াখালী যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী জাকারিয়া হৃদয়। আমরা দেখছিলাম বরগুনাতে ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। পায়রায় তো 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে, সেখানে আবহাওয়া কেমন আমাদেরকে জানাবেন। সোহান, একটি বিষয় হলো যে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি হয়েছে, কিন্তু আবহাওয়া সকাল থেকে এখন পর্যন্ত কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘ, আবার হঠাৎ সূর্যের আলো দেখা যাচ্ছে, সূর্য উঁকি মারছে। আর যদি 10 নম্বর মহাবিপদ সংকেতের যে বিষয়টি সেটি যদি কুয়াকাটার এই অবস্থানে বলি, সেটি পরিলক্ষিত দেখা যায় শুধুমাত্র সাগর সৈকতের এই যে বঙ্গোপসাগরের যে ঢেউ সকাল থেকে এরকম ধীরে ধীরে প্রায় 6 থেকে 7 ফুট উঁচু ঢেউ কিন্তু আসতে পড়ছে উপকূল কিনারে। এখন থেকে 2 ঘন্টা আগেও কিন্তু এই যে এই পানির স্রোত ছিল কিন্তু অনেক নিচে, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু কমেছে। এই যে ব্লক দেওয়া হয়েছে জিও ব্যাগ দিয়ে, ব্লোবাগের একদম কিনারে কিন্তু এসে পড়েছে। আরেকটি বিষয় বলে রাখি আপনাকে, সেটি হলো যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকে যতগুলো সাইকেল সেন্টার বা মুজিব কিল্লা সহ যে সকল জায়গা তারা চিহ্নিত করেছে বা প্রস্তুত রেখেছিল, সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি চরাঞ্চলের অধিবাসীদেরকে কিন্তু আজ সকাল থেকে, অর্থাৎ 10 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার আগ থেকে কিন্তু কিছু অধিবাসীদেরকে তারা সাইকেল সেন্টারে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখনো কিন্তু সেই চেষ্টাটা অব্যাহত আছে। কিন্তু কুয়াকাটা সহ পটুয়াখালী সদর এইসব এলাকায় কিন্তু এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো মন মানসিকতায় এই এলাকার মানুষের আসলে সেই সচেতনতা এখনো কিন্তু দেখা যায়নি। আরেকটি বিষয় হলো যে কুয়াকাটায় এখন পর্যন্ত যারা এখানে আছে, এখানে স্বেচ্ছাসেবী সংগঠন বা সিপিপি যারা আছে, গতকাল রাতে যখন আমরা যমুনা টেলিভিশনে একটি সাইকেল সেন্টারে প্রচার করছিলাম যে সেখানে কোনো মাইকিং নাই, প্রচার নাই, তারপর থেকে কিন্তু এখানকার লোকাল যারা প্রশাসন আছে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এবং আজকে সকাল থেকে কিন্তু এখনো দেখা যাচ্ছে যে তারা মাইকিং করছে। কিন্তু এখানে কিন্তু এখনো উৎসুক জনতা কিন্তু এই যে কুয়াকাটা সি বিচের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের 0 পয়েন্টের এপারে ওপারে মানে পূর্ব পারে বা পশ্চিম পাশে সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে। সোহান, ধন্যবাদ হৃদয় আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য।
এ পর্যায়ে যেতে চাই ঢাকায়। কিছুক্ষণ আগে ব্রিফিং হয়েছে আবহাওয়া অফিসে, সেখানে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, কিছুক্ষণ আগেই তো ব্রিফিংয়ে ঘূর্ণিঝড় রিমালের গতি প্রকৃতি সম্পর্কে তথ্য জানানো হয়েছে, আপনি আমাদেরকে তথ্যগুলো জানাবেন। সোহার, আপনি এতক্ষণ ধরে যা বলছিলেন, কথা বলছিলেন সহকর্মীদের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন মূলত সেই প্রভাবটাই আসলে বাস্তবে রূপ নিচ্ছে। অর্থাৎ ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই রূপ নিয়েছে, যেটি বিভিন্ন অঞ্চলে উপকূলীয় এলাকাগুলোতে প্রভাব ফেলতে শুরু করেছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে এই ঘূর্ণিঝড়টি 64 কিলোমিটারের মধ্যে, মূলত মূল কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ যেটি 90 কিলোমিটার, এখন সেটি দমকা ও ঝড়ো হাওয়ায় 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং সাগর, বিশেষ করে বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগর, সেটি বেশ বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। এবং যেমনটি বলা হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে, এবং সেই জায়গাগুলোতে ছিল এর আগে 9 নম্বর বিপদ সংকেত, সেখান থেকে 10 নম্বর ইতিমধ্যেই রূপ নিয়েছে এবং বিভিন্ন অঞ্চলে 9 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার সহ উপকূলীয় এইসব এলাকাগুলোতে। যদি একটু উল্লেখ করতে চাই যে আসলে যেসব অঞ্চলে এই 10 নম্বর মহাবিপদ সংকেত বলা হচ্ছে সেটি হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী যেসব দ্বীপগুলো রয়েছে, চরাঞ্চলগুলো রয়েছে, সেই সব জায়গায় 10 নম্বর মহাবিপদ সংকেত আওতায় থাকবে। এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দর যেখানে 6 নম্বর বিপদ সংকেত ছিল, সেইটি এখন 6 নম্বর বিপদ সংকেত থেকে সরে এসেছে। অর্থাৎ 6 নম্বর বিপদ সংকেত থেকে সরে সেখানে 9 নম্বর মহাবিপদ সংকেত সেটিও উল্লেখ করা হয়েছে। এবং সেই 9 নম্বর মহাবিপদ সংকেতে বা 9 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে যেসব এলাকাগুলো, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং সেসব অঞ্চলের অদূরবর্তী যেসব দ্বীপগুলো রয়েছে সেটি 9 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। এবং এইসব এলাকায় কিন্তু ইতিমধ্যেই শুধু এইসব এলাকায় নয়, বিভিন্ন উপকূলীয় অঞ্চলগুলোতে যেসব বা নৌ চলাচল করে যেসব এলাকায়, সেখানটায় নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং গভীর সাগরে, মাঝ নদীতে যেসব নৌযান, বিশেষ করে জেলে নৌকাগুলি যারা চলাচল করছে, তাদেরকে তীরবর্তী এলাকায় অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আবহাওয়া অফিস যেটা বলছে, তারা প্রতি ঘন্টায় মূলত তারা এই আবহাওয়ার গতি প্রকৃতিটুকু তারা দেখছেন এবং সেটি আমাদেরকেও জানাবেন। হয়তো আর খানিকটা পরে আবার নতুন করে আপডেট পাওয়া যাবে এই আবহাওয়ার বা ঘূর্ণিঝড় রিমালের গতি প্রকৃতি সম্পর্কে। এবং এখন পর্যন্ত যেটি যে দুপুর নাগাদ সেটি প্রভাব শুরু হবে এবং মধ্যরাতে মূলত মূল কেন্দ্র ঘূর্ণিঝড়ে সেটি পটুয়াখালী, খেপুপাড়া হয়ে সেটি অতিক্রম করা শুরু করবে। ধন্যবাদ রবিন আপনাকে আবহাওয়া অফিস থেকে সবশেষ তথ্য জানানোর জন্য। এমপি আনার হত্যায় মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়েছেন বলে ধারণা ডিবির। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সকালে এমপি আনার হত্যার তদন্তে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের দল ভারত যায়। রওনা হওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, হত্যার তদন্তে কলকাতা পুলিশের সহযোগিতা চাওয়া হবে। একই সাথে কলকাতা পুলিশের তদন্তকারী দলও ঢাকায় আসবে। কলকাতায় হত্যার ঘটনাস্থল বা পিও পরিদর্শন করবে ডিবির টিম। এখনও মরদেহ পাওয়া না যাওয়ায় কলকাতা পুলিশের সাথে মরদেহ শনাক্ত কার্যক্রমে অংশ নেবেন তারা। একই সাথে কলকাতায় গ্রেফতারকৃত জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে বাংলাদেশের পুলিশ। ভারতীয় মানে যে পুলিশ কর্মকর্তা তাদেরও সহযোগিতা চাইব। এবং প্রথমে আমরা যেখানে অপরাধটি সংঘটিত হয়েছে আমরা সে পিও আমরা ভিজিট করব। দেহ তার ক্ষতবিক্ষত, কালো ধোঁয়া আর চলন বলন দেখে মনে হয় ভেতরের কলকবজার মেয়াদ ফুরিয়েছে বহু আগে। তবে এই হাল নিয়ে শহর জুড়ে দোর্দণ্ড দাপটে দিনের পর দিন চলছে হাজারো বাসের নোংরা সিট আর শ্রীহীন পরিবেশে অতিষ্ঠ নগরবাসী। প্রশাসন যেন দেখেও দেখতে পায় না রাজধানীর এসব বাস। রাস্তার রাজা বাস এর কিচ্ছা নিয়ে দেখুন যমুনা টিভির ধারাবাহিক প্রতিবেদন। ভাঙাচোরা বাসের খবর জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন রাকিব হোসেন ও নাহিদ হোসেন। বাসটির নাম পরিস্থান পরিবহন, কিন্তু এই জরাজীর্ণ দশা নিয়ে আদৌ কি এটির জায়গা হবে পরিস্থানে? তবে বাহনটির জায়গা হয়েছে রাজধানী ঢাকার নতুন চকচকে পথে। বাসের গায়ে রঙিন হৃদয় উঠছে ডানা মেলে, কিন্তু এর হৃদয়ে রক্তক্ষরণ সারাইয়ের কাজটি বকেয়াই থাকছে। বলছি বাসের ফিটনেসের কথা।
এমন বাসের ফিটনেস বলে কি কিছু থাকতে পারে? সিট দেখলেই গা গোলানোর দশা। শহরে দাপিয়ে বেড়ানো এসব বাসের সিগন্যাল লাইট, লুকিং গ্লাস, এমনকি জরুরি পরিস্থিতিতে দরকারি হ্যান্ডব্রেক অবধি নেই। কেমন যেন এক জোড়াতালি অবস্থা। হ্যান্ডব্রেকটা অ্যাকচুয়ালি কাজে লাগে আপনার গাড়ি যখন পার্কিং করে থুই তখন একমাত্র কাজে লাগে। হ্যান্ডব্রেকটা নামে থুয়ে দিই, গাড়ি জানি নড়াচড়া না করে। এটা তো কাজ করে। হ্যাঁ, এটা কাজ করে, এটা লাইনটা ছুটানো। অনেক রকম ডিস্টার্ব, অনেক রকম ভাঙা গাড়ি এগুলা লাগতেই পারে, ভাঙা চোরা এগুলা কোনো বিষয় না। আমরা তো দেই, এ আরো বেশি মামলা দেয়, মানে যদি ঠিকঠাক মতো না পায় আর কি, এইরকমই আর কি, মানে মিলজিল করে আর কি। সিটগুলোর অবস্থা এতটাই অপরিষ্কার আর তেল চিটচিটে যে দেখলে যে কারোরই ভেতরে অস্বস্তি কাজ করবে। কিন্তু কথা হচ্ছে, সেবার বিপরীতে অর্থ তো সবাই দিচ্ছে, কিন্তু সেবা কতখানি পাচ্ছে সে নিয়েই প্রশ্ন। রাজধানী ঢাকায় কতগুলো বাস চলে সে খবর নগরবাসী না জানলেও ভালো বাস যে একদমই নেই সে কথা ঠিকই জানেন তারা। বিরক্তি ভরা চেহারা নিয়ে অনেকটাই বাধ্য হয়ে ধস্তপ্রায় বাসে চড়ছেন তারা। নতুন নতুন জামা কাপড় হয়তো বা নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, তো এরকম সিট না থাকলে যদি সিটগুলো একটু সুন্দর হয় তাহলে হয়তো বা আমরাও একটু স্যাটিসফাইড হইতে পারি। জানালার পাশে দেখা গেছে বমি লেগে রয়েছে, উঠলেই সিটের কভার পিছলার জন্য ধরা যায় না, ধুইলে তো প্রচুর ময়লা বের হয়। বাসা থেকে যদি আমি ফ্রেশ হয়ে বের হই, একদম ক্লিন রাস্তাঘাট থাকলেও, মানে রাস্তাঘাট তো ক্লিন থাকা সম্ভব না, তবুও বাসে ওঠার পরে আমার সব কিছু ওইখানেই শেষ। এটা তো আসলে এটা তো ধোয়ার কোনো সিস্টেমই নেই এই কাভারে। না না, মানে আপনি তো বুঝতে পারছেন যে এই যে আমরা এখন যে বাসটাতে আছি, আপনার কি মনে হয় এই বাসটা সবশেষ কবে পরিষ্কার করছিল? এটা সঠিক আমার জানা নেই। প্রতিদিনই তিলোত্তমা ঢাকাকে সাজাতে কত শত পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু এই লক্কর ঝক্কর বাসের কথা সবাই কেমন বেমালুম ভুলে যায়। গণপরিবহন ব্যবহার করা মানুষের ভাগ্য কি তবে এমনই থেকে যাবে? যানবাহনের নিয়ন্ত্রক সংস্থা বলছে, জুনের 1 তারিখের পর কোনো আনফিট বাস ঢাকার রাস্তায় চলতে দেয়া হবে না। এর সাথে একমত মালিকপক্ষ। ঢাকা চলাচলরত যত পরিবহন কোম্পানি আছে সবাই এমডি চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। সব কোম্পানি থেকে গাড়ির নাম্বার সহ লিস্ট নেওয়া হয়েছে, কয়টা গাড়ির কাজ হয়েছে ওগুলো আমাদেরকে জমা দিয়েছে। আমরা এগুলো বিআরটিতে জমা দেবো, যেগুলো বাকি আছে ওগুলো কাজ করার জন্য আমরা প্রেশার দিয়ে যাচ্ছি। বাহ্যিকভাবে যেটা দেখতে আনফিট মনে হয়, এটা ইদানিং আনসিটি বেড়ে গেছে। এই জন্য আমরা মালিক সংগঠন হিসেবে আলাপ করেছি এবং তারা আমাদের কথা দিয়েছে এবং তাদেরকে আমরা বলেছি যে 31শে মে মাসের মধ্যে তারা যেন গাড়িগুলো সব দৃষ্টিনন্দন করে ফেলে। এই হচ্ছে সেই জাদুর কারখানা যেখানে লক্কর ঝক্কর বাস এলে হয়ে যায় চকচকে নতুন বাস। দেখেন এই গাড়ির ছাদের টুপি পুরান মিলায় করছি, নতুন মাল পুরান মাল মিলায় করতে হয়। আবার বাংলায় যেটা জোড়াতালি বলে, জোড়াতালিরা তা আর কি আপনার গিয়ে যেভাবে কাজ চালানো যায় সেভাবে কাজ করি আর কি, মানে যে যেমন বাজেটের উপরে নির্ভর করে। ইঞ্জিনের তো ধরেন অনেকদিন সার্ভিস যায়, ইঞ্জিনের কাজ কাম কিছুটা পার্টস চেঞ্জ করানো লাগে, কিছুটা পার্টস মডিফিকেশন করানো লাগে। বারবার ধোঁকা খাওয়া বাস যাত্রীরা এখনও বিশ্বাস করতে পারে না 1 জুন থেকে বাইরের খোলস বদলালেও শতভাগ ফিট গাড়িতে চড়ার সৌভাগ্য আদৌ হবে কিনা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের আগের অংশে জানাতে চাচ্ছিলাম এমপি আনারের হত্যাকাণ্ডের বিষয়ে। এ পর্যায়ে এমপি আনার হত্যাকাণ্ডে তদন্ত সম্পর্কে সবশেষ তথ্য জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। যাচ্ছি তার কাছে। সুকান্ত, ডিবির 3 সদস্যের দল কখন কলকাতায় পৌঁছাবে নাগাদ, আর আজকে কি মরদেহের খণ্ডাংশ উদ্ধারে কোনো প্রকার তল্লাশি অভিযান হওয়ার সম্ভাবনা রয়েছে? আমাদেরকে জানাবেন। দেখুন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু অর্থাৎ আর আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিটের মধ্যে কিন্তু তারা কলকাতায় পৌঁছবেন এবং তারা প্রথমে যাবেন কিন্তু হোটেলে উঠবেন, সেখানে তারা অবস্থান করবেন। তার কারণ তাদের যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা কিন্তু এখনো পর্যন্ত সিআইডির খবর অনুমোদিত হয়নি। সেই কারণে কিন্তু তাদেরকে অবস্থান করতে হবে, সেই অনুমোদন আসতে হবে। আর আমাদের যে তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো যেখানে ঘটেছে, যে বা গার্ডেন বা সব সেখানে তারা কিন্তু পারবে। পাশাপাশি করে রাখি যে 12টার পর থেকে বন্ধ থাকছে আগামীকাল সকাল 11টা পর্যন্ত বন্ধ থাকছে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর। সুতরাং
তাদের পক্ষে এই সময়টা অনেক কারণে এখানে তাদের যে তল্লাশি অভিযান সেটা কিন্তু আজকে কোনো মতেই সম্ভব নয়। সিআইডি সূত্রে সেটাই। সুকান্ত, আমরা এই মুহূর্তে আপনার কথা শুনতে পাচ্ছি না, আমরা কিছুক্ষণের মধ্যে আবার আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকবেন।